আমার প্রিয় বাচ্চারা, ইতিহাস দেশের হোক বা বিদেশের, সেটাই সম্পত্তি হয় যার গোড়ায় আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে, আমাদের আজ লুকিয়ে আছে। তার সম্মান আমাদের ততটাই করা উচিত যতটা সম্মান আমরা আমাদের ইচ্ছের প্রতি করি। যদি এরকম না হয় তাহলে ভাই, জানি না কেন আমার মনে হচ্ছে যে আমাদের এই কেল্লায় যাওয়া উচিত না, খারাপ কিছু হয়ে যাবে। আরে ওই ভিতু, তুইও তো 3 পত্তি খেলার সময় শর্ত লাগিয়েছিলি যে তুই জিতলে আমাদের দুজনকে মাঝ রাতেই কেল্লায় মদ খাওয়াবি। এখন জিতে গেছিস তো পার্টি দিতে তোর ফেটে যাচ্ছে। আরে ভাই, পার্টি দিতে মানা করছি না আমি, এই কেল্লায় যেতে মানা করছি। আমার কথা শোন, আমরা এই গাড়িতে বসে খেয়ে নি। শোন, যদি তোর এতটাই ভয় লাগছে তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাক, না হলে বাড়ি ফিরে যা। আমরা ভেতরে যাচ্ছি, চল। আরে ভাই, তোরা দুজনও না 1 নম্বরের জেদি। তোদের থেকে আলাদা থেকে আমি কি টিম পারবো? এই না হলে কথা, চলায়। অমিতের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সঠিক সংকেত দিয়ে দিয়েছিল, কিন্তু কথায় বলে না, যখন মৃত্যু আসার হয় তখন মানুষ চাইলে যতই চেষ্টা করুক 1 ইঞ্চিও দূরে থাকতে পারে না। আর ওরা 3 জন তার দিকে এগিয়ে গেল। কি দারুণ কেল্লা বাইরে! এটা দেখে তো প্রথমবার সরকারকে প্রণাম করার ইচ্ছে করছে। হ্যাঁ, কি মেনটেন করেছে ভাই, একটুও কোথাও নোংরা নেই। এখানে নোংরামি করা একেবারে নিষেধ। এখানে নোংরা করলে অভিশাপ দেওয়া হবে। তাহলে এটাই পরিষ্কারের আসল কারণ। কোনো ব্যাপার না, আমার কাছে কয়েকটা পলিব্যাগস আছে, আমরা আমাদের কোণা তাতে রেখে দেব। আরে ও, আমরা এখানে মজা করতে এসেছি, আর মজা ভদ্র হয়ে করা যায় না। যেটা হওয়ার সেটা হবেই। বাকি সরকারি চাকর আসবে সকালে, পরিষ্কার করে দেবে। চলো এবার মজা করা যাক। জীবনে একটা কথা কখনো ভুলবে না বাচ্চারা, যদি তুমি দেশকে স্বচ্ছ রাখতে চাও তাহলে তাতে শুধু সরকারেরই নয়, বরং দেশের প্রত্যেকটা নাগরিকের ভাগিদারি থাকে। যে নাগরিক এই ভাগিদারি থেকে বেঁচে পালায় তার দরকার না তো দেশের থাকে, না পৃথিবীর, আর না টুনাগড়ের কেল্লার। চিয়ার্স! হ্যাঁ রে ঢ্যাম না, চল এবার তুই ফেল তোর বোতল। না ভাই, তোরা দেখলে না বোর্ডে কি লেখা আছে? এখানে নোংরা ফেলা একেবারে নিষেধ। আমরা নোংরা ফেলবো না। আরে ভিতু একেবারে ভয় পায় কি এসে ধরে না ফেলে। ভিতু, এই আমি ভিতু নয় বুঝলি, কিন্তু ওই বোর্ড। আরে ঠিক আছে, এখন বোঝাতে হবে না, তুই ভিতু, এটাই সত্যি। আমি ভিতু নই। তোরা দুজন বোতল ছুঁড়েছিলি তো, এই দেখ এবার আমি কি করি। আমি এইসব করতে পারি। এই দেখ, আরো দেখ, এইটা দেখ। ও অহংকারী মানুষ, তুই আর তোর বন্ধুরা মিলে এই কেল্লার নিয়মটাকে ভঙ্গ করেছিস। এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে যে এখানে নোংরা ফেলা নিষেধ, তাহলে কেন করলি? এটা কি হচ্ছে ভাই? আর এই মূর্তি কথা কি করে বলছে? আর এটা চলছে কি করে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে গেছি। টুনাগড়ের কেল্লায় নোংরা ফেলার জন্য তোমাদের সবাইকে মৃত্যুর শাস্তি শোনানো হচ্ছে। এইসব কি ফাজলামি হচ্ছে? তোরা দুজন মিলে এইসব করেছিস আমাকে ভয় দেখানোর জন্য। কেউ কিচ্ছু করেনি মূর্খ অহংকারী মানুষ। তোরা 3 জন করেছিস মরার জন্য। তৈরি হয়ে যাও।
না না, আমাকে মৃত্যুর দণ্ড দিও না। আমি আমি মরবো না। আমি আমি পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। না, এটা হতে পারে না। তাই আজকের পরে কোনো কেল্লায় গিয়ে নোংরা ফেলার আগে এটা ভেবে নিও, যদি ওই কেল্লা টুনাগড়ের মতো পরিষ্কারকে পছন্দ করে তাহলে তুমিও মৃত্যুর শিকার হতে পারবে। রিয়া মামনি, এবারে খেলা বন্ধ করো আর পড়তে বসো। ধাক্কা লেগে কিছু ভেঙে যেতে পারে। আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। না মা, আমি এখন খেলতে চাই। এখানে নয়তো বাইরে গিয়ে খেলে নেব। আমি বললাম না, এখন আর খেলা নয়, চলো পড়তে বসো। না, আমি এখন খেলতে চাই তো খেলতে চাই। অনেক জেদি হয়ে গেছো তুমি রিয়া। ঠিক আছে যাও, কিন্তু একটা শর্তে। প্রথম, যে তুমি ঘর থেকে দূরে যাবে না। আর দ্বিতীয়, কোনো অজানা লোক বা গাড়ি যদি গলিতে আসে তাহলে তখনই তুমি ঘরের ভেতরে চলে আসবে। বলো, প্রমিস করছো? আগে তুমি বলো যে তুমি এমন প্রমিস কেন করতে বলছো? কারণ বাচ্চা চুরি করা খারাপ লোকেরা শহরে ঘোরাঘুরি করছে, যারা লোভ দেখিয়ে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়। সেজন্য তুমি প্রমিস করলে তবেই তোমাকে ঘরের বাইরে যেতে দেব। বলো, প্রমিস করবে কি না? প্রমিস। কালো ভ্যান? কালো ভ্যান তো আমাদের এলাকায় কারুর নেই। মানে এটা কোনো অজানা লোকের গাড়ি। মা বলেছিল যদি কোনো অজানা লোক বা গাড়ি গলিতে আসে তখন ঘরে ফিরে চলে আসবে। কিন্তু যদি আমি এখনই ঘরে চলে যাই তাহলে খেলবো কখন? মা নিশ্চয়ই বাচ্চা তুলে নিয়ে যাওয়ার মিথ্যে গল্প শুনিয়েছিল হবে, যাতে আমি ভয় পেয়ে ভেতরে চলে যাই। বাদ দে সব, হবে কেউ? কি মনে হয় তোর, কত পাওয়া যাবে এই মেয়েটার বদলে? আমি 10-12 বছরের মেয়ে, 2 লক্ষ তো নিশ্চয়ই পেয়ে যাব। মুন্না, কতদিন আর এই 2-3 লক্ষের পেছনে পড়ে থাকবো? এবার একটু অন্য কিছু করা যাক। একে বেশ্যালয় বেচার বদলে একে কোনো খারাপ ডাক্তারকে বেচে দিই। কিডনি, চোখ, কান, লিভার মিলিয়ে অন্তত 10 লক্ষ তো সহজেই পাওয়া যায়। তুই কি করে জানলি? গত মাসে জেলে খোঁড়া গ্যাংয়ের লোককে মনে আছে? আব্দুল, সেই বলেছিল। কিন্তু খারাপ ডাক্তারকে কোথায় খুঁজবো? তার সাথেই কথা বলবো, জোগাড় সেট করার জন্য 2 লক্ষ দিয়ে দেব। রিয়া, এসে গেলে হাত মুখ ধুয়ে নাও, খাবার তৈরি হয়ে গেছে। এই মেয়েটাও না পড়াশোনায় একটু মন নেই, সব সময় খেলা আর খেলা। আরে, এই ছুরি তো আমার রিয়ার। রিয়া!
গাড়ি থামা, পেটটা হালকা করতে হবে। ঠিক সময় থামালেই তুই। আমারও প্রেশার লাগছে ভাই। এর হাত পা বেঁধে দিই? না থাক, 2-3 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। আরে ও পালিয়ে যাচ্ছে, ধর ওকে। ও কোথায় গেল? শালা, আমি আগেই বলেছিলাম মেয়েটার হাত পা বেঁধে দে। আরে তুই বেঁধে দিতিস, জিজ্ঞেস করলি কেন? আওয়াজ করলে ওরা জানতে পেরে যাবে। মনে হয় আমাদের বুদ্ধু বানিয়ে গেল বাচ্চাটা। যে ক্ষতিটা হলো সেটার এখন কি করব? দেখ, এ নয় তো অন্য কোনো বাচ্চাকে তো পেয়েই যাব। মা বাবার কথা এড়িয়ে দিয়ে খালি জায়গায় যারা খেলতে আসে, যাদের আমাদের মতো অজানা কিডন্যাপারদের কাছে আসতে কোনো সমস্যা থাকে না। আরে গ্রামের লোকেরা জমিতে বোতল নিয়ে আসছে হবে, আমাদের দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। চল এখান থেকে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি কে? আমার নাম সোনু। তোমার নাম রিয়া, তাই না? তুমি কি করে জানলে? কারণ তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? এটাই যে তুমি কিডন্যাপারদের হাত থেকে জ্যান্ত বেঁচেছো, কিন্তু আমি বাঁচতে পারিনি। যারা আমাকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে অজ্ঞানের ওষুধ একটু বেশি শুকিয়ে দিয়েছিল, আর তাই আমি মরে গেছিলাম। পাগল নাকি? যদি তুমি মরে গেছো তাহলে আমার সামনে কি করে আছো? আমি জানি যারা মরে যায় তারা জীবন্ত লোকের সাথে দেখা করতে পারে না। যারা মুক্তি পায় না সেই মৃতরা সামনে থেকে দেখা দেয়। আচ্ছা, তোমাকে কোথা থেকে কিডন্যাপ করেছিল? একটা নির্জন সড়ক থেকে, রাতের বেলায়। মা আমাকে বাড়ি থেকে দূরে সাইকেল চালাতে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি সাইকেল চালাতে চালাতে দূরে চলে গেছিলাম। ভাই, বাচ্চা তো নিঃশ্বাসই নিচ্ছে না, এ তো মরে গেছে। শালা, তুই এইবারে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দিয়েছিলি হবে। এই মাসে 3 বার তুই একই ভুল করেছিস। এভাবেই চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিন। ফেলে দে ওকে বাইরে, আর সাইকেলটাও ফেলে দে। এই জায়গাতেই বদ্ধ আছি আমি, আর ওখানে আমার সাইকেল আছে। তুমি ওটা নিয়ে যাও। তোমার মা তোমার জন্য খুব কাঁদছে। তুমি কি করে? বলেছিলাম না, যারা মরে যায় তারা জীবিতদের ব্যাপারে সব কথা এমনিই জানতে পেরে যায়। যাও এবার। মরার আগে তোমার বাড়ি কোথায় ছিল? কোথায় চলে গেল আমার মেয়ে? মা, রিয়া, তোকে কোথায় কোথায় খুঁজিনি আমি। সরি মা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার শিক্ষা মেনে চলবো। ঠিক আছে রিয়া, ঠিক আছে, কিন্তু তুই কোথায় চলে গেছিলি? আমাকে কিডন্যাপ করে নিয়েছিল মা, কিন্তু সোনু আমাকে বাঁচিয়ে নিয়েছে। সোনু কে রিয়া? আপনি কে? আন্টি, আমি জানি সোনু কোথায় আছে। মনকে শক্ত করো সুনিতা। সোনু, আমি তোমার কথা এড়িয়ে দিয়েছিলাম মা, আর এটা সেটারই শাস্তি।
যে আমি এত ভালো মায়ের থেকে আলাদা হয়ে গেলাম, কিন্তু আমি কথা দিচ্ছি পরের জন্মে কখনো মায়ের কথা এড়াবো না। না সকালে না রাত্রে ঘর থেকে দূরে খেলতে যাব না, আর না অজানা লোকেদের সাথে কথা বলবো। আমি সেখানেই যাব যেখানে আমি পুরোভাবে সুরক্ষিত থাকব। আসছি মা। চিন্তা করো না অনিতা, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বিনয়, কিছুই ঠিক হবে না। আর মন খারাপ করার কোনো দরকার নেই অনিতা। মন খারাপ হবে না তো আর কি হবে বিনয়? কি কি করিনি আমরা বলো? পুজো পাঠ করেছি, দান করেছি, গরিবদের সাহায্য করেছি, বড় বড় ডাক্তারের কাছে গিয়েও দেখিয়েছি, কিন্তু পেলাম কি এটা? আমরা তো মা বাবা হওয়ার জন্য একেবারে যোগ্য, তাহলে কেন হতে পারছি না সেটাই জানি না। মনে হয় আগের জন্মে আমার হাতে কোনো পাপ হয়েছিল হবে, যে কারণে আমি এই জন্মে মা হতে পারছি না। তুমি তুমি আমাকে বিষ খাইয়ে দাও, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আর আমি। অনিতা, এসব কি যাতা বলছো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ধৈর্য ধরি বিনয়? কিভাবে বলো না, কিভাবে ধৈর্য ধরি আমি? আমি আমি যখন কোনো বাচ্চাকে দেখি না বিনয়, তখন খুশি হওয়ার জায়গায় কান্না পায় আমার। নিঃসন্তান হওয়ার দুঃখ এত বেশি কষ্ট দেয় যে আমার মরে যেতে ইচ্ছে করে। অনিতা, তুমি সামলাও নিজেকে। এসব কি যাতা কথা বলে যাচ্ছ? কান্না বন্ধ করো, চুপ করো এবার। তুমি আমাকে তো চুপ করিয়ে দেবে, কিন্তু আমি জানি যে তুমিও ভেতর থেকে কষ্ট পাও, সেটা ভেতরেই চেপে রেখেছো। কিন্তু যদি তুমি আমাকে মারতে না পারো, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। যদি তার ভাগ্যটা আমার থেকে ভালো বেরোয়, এটা করলে অন্তত তুমি তো বাবা হওয়ার খুশিটা উপভোগ করতে পারবে। না অনিতা, না, এরকম মোটেই হতে পারে না। আমাদের সম্পর্ক বিয়ের থেকে অনেক বেশি দামি, ভালোবাসার বন্ধন এটা। সে যাই হোক না কেন, আমি অন্য কাউকে বিয়ে করব না। জল খাও। ঠাকুর সাহেব, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি একটা কথা বলি। বলো। আগে ওই গ্রামের বাইরে শ্মশানের কাছে এক তান্ত্রিক বাবা এসে বসেন। আমি শুনেছি যে উনি তার শক্তি দিয়ে সবার দুঃখ কষ্ট দূর করে দেন। আমার পুরো বিশ্বাস যে ওনার আশীর্বাদে আপনারা সন্তানের সুখ অবশ্যই পাবেন। ব্যাস এটাই বলার ছিল ঠাকুর সাহেব। তোর জিভটা একটু বেশি চলতে লেগেছে প্রিয়াঙ্কা। কে তোকে অধিকার দিয়েছে আমাদের কথার মাঝে নাক গলানোর? চল যা এখান থেকে। কেন বকছো তুমি এই বেচারি অনিতা? এ তো আমাদের ভালোটাই চাইছে। যখন এত লোকেদের কথা শুনলাম, তখন এর কথাটাও মেনে দেখতে কিছু সমস্যা নেই। দেখিয়ে নি একবার তান্ত্রিক বাবাকে, হতে পারে সেই কিছু চমৎকার করে দেয়। তান্ত্রিক বাবা শুধু রাতের বেলায় দেখা করেন। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম হ্যাট 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 স্বাহা। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম হ্যাট হ্যাট স্বাহা। কি চাই তোমাদের? কেন এসেছো আমার কাছে? বাবা, আমরা সন্তানের মুখ দেখার ইচ্ছে নিয়ে আপনার কাছে এসেছি, যে জন্য আমরা সব জায়গায় গিয়ে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু আমরা নিরাশা ছাড়া আর কিছুই পাইনি। এখন আপনি আমাদের শেষ সম্বল বাবা। বাবার ঘরে যে কেউ আসে, সে কখনো খালি হাতে বাড়ি ফেরে না।
তোমরা সন্তান চাও? ঠিক আছে, দিয়ে দেব আমি তোমাদের সন্তান। আর কিছু? আপনি সত্যি বলছেন তো বাবা? বাবা কখনো মিথ্যে কথা বলে না মূর্খ মেয়ে। যদি তোর মনে এত বেশি সন্দেহ থাকে তাহলে রাস্তা তোর সামনে আছে, যেভাবে এসেছিস সেইভাবে ফিরে যা। না না বাবা, আমি সেটা বলতে চাইনি। আপনি যা বলবেন আমরা তাই করব। ভালো করে ভেবে নে, এখনো সময় আছে। কারণ একবার যদি তোমরা আমার বলা রাস্তায় পা দিয়ে দাও তাহলে ফেরাটা অসম্ভব হবে। আপনি আপনি রাস্তাটা বলুন বাবা, কি করতে হবে আমাদের? বলি দিতে হবে। বলি? আমরা আমরা তৈরি আছি বাবা, বলুন। বলি ছাগলের দিতে হবে নাকি মুরগির? বাবা আগেই বলেছিল যে রাস্তা খুব কঠিন, তোমরা এসব করতে পারবে না। আমরা ঠিক বুঝলাম না বাবা। তাহলে বোঝো, বলিটা ছাগল অথবা মুরগির নয়, একটা মানুষের দিতে হবে। মানুষের বলি? মানুষের বলি? হ্যাঁ, মানুষের বলি, একটা মেয়ের বলি। তাও আবার এমন একটা মেয়ের যার জন্ম অমাবস্যার দিনে হয়ে থাকবে। কিন্তু আমরা এরকম একটা মেয়েকে কোথায় খুঁজবো বাবা? তার জন্য তো আমি আছি। ওম হিম ক্লিম ব্যাট স্বাহা। এই মেয়েটাকে নিয়ে এসো আমার কাছে, এ তোমাদের আশেপাশেই থাকে। কাজের মেয়ে প্রিয়াঙ্কার ছবি বাবা। এই তো আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। এর বলে আমরা কিভাবে দিতে পারি? বলেছিলাম না, রাস্তা খুব কঠোর। কঠোর হতে পারলে তবেই সন্তানের মুখ দেখতে পারবে। যে রাস্তা দেখিয়েছে সেই তোমাদের আসল নিয়তি। বেশি ভেবো না, জীবন মরণ তোমাদের হাতে নেই। যার কপালে যতদিন লেখা আছে সে ততদিনই বাঁচবে। বাবা ঠিক বলছেন বিনয়, যার কপালে যতদিন সে ততদিনই বাঁচবে। আমরা তো কেবলমাত্র মাধ্যম। আর এরকম করে আমরা যদি সন্তানের সুখ পাই তো এতে ভুলটা কোথায়? এসে গেছেন আপনারা? বাবা কি বললেন ঠাকুর সাহেব? উনি বললেন যে আমরা মা বাবা হতে পারবো। তোমার অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা, তুমি খুব ভালো কাজ করেছো আমাদেরকে তান্ত্রিক বাবার কাছে পাঠিয়ে। যদি মেয়ে হয় তাহলে আমরা তোমার নামের মতো একটা সুন্দর নাম রাখবো, প্রিয়া। আপনি খুব ভালো ঠাকুর সাহেব, যে আপনি গরিবকে এত সম্মান দিচ্ছেন। আপনাদের কাজটা ঠিকভাবে হয়ে যাক ব্যাস, আমি গোটা গ্রামে প্রসাদ খাওয়াবো। প্রিয়াঙ্কা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, এই আপনি কি বলছেন ঠাকুর আইন দেবী? ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আচ্ছা, আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। 1 মিনিট প্রিয়াঙ্কা, এইসব শুধু তোমার কারণেই হচ্ছে। এই খুশিতে আমি এই লাড্ডু নিজের হাতে তোমাকে খাওয়াতে চাই। হাঁ করো, হাঁ করো। ঠাকুর আইন দেবী, আমাকে দিন না, আমি নিজে খেয়ে নেব। আমি বললাম না, হাঁ করো। ঠাকুর আইন দেবী, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমার বিপি কমে গেছে। কোনো ব্যাপার নয় প্রিয়াঙ্কা, তুমি এখানে বসে পড়ো, একটু বিশ্রাম নিয়ে চলে যেও। ওম হিম হুম শ্রীন হ্যাম হুম ক্লিম ব্লিম ভট ভট স্বাহা। এটা আপনি কি করছেন বাবা? ঠাকুর সাহেব, ঠাকুর আইন দেবী, এ আপনারা কি করছেন? আপনারা কোথাও তান্ত্রিকের টোটকা শুনে আমাকে মারতে যাচ্ছেন না তো? না না, এটা ভুল করছেন, এরকম করবেন না। আমাকে মারবেন না, আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আমাকে যেতে দিন ঠাকুর আইন দেবী, আপনার বাচ্চার জন্য আমার বাচ্চাদের অনাথ করবেন না।
অনেক হয়েছে মেয়ে, তোকে শয়তান নতুন সৃজনের জন্য বেছে নিয়েছে। তোর তো খুশি হওয়া উচিত, খুশি হয়ে যা। না না, এটা হতে পারে না। কি হয়েছে বাবা? অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে। অনর্থ? কিরকম অনর্থ বাবা? এটা কি হচ্ছে বাবা? মূর্খ লোক, সবকিছু দেখেও কিছু বুঝতে পারছিস না? আমার তান্ত্রিক বিদ্যা উল্টো পড়ে গেছে। তোমরা সবাই কি ভেবেছিলে? আমাকে বলি দিয়ে আমার বাচ্চাদের অনাথ করে তোমরা সন্তানের সুখ পেয়ে যাবে? এটা আমার ভুল ছিল যে আমি তোমাদেরকে এই ভণ্ডামি তান্ত্রিকের কাছে পাঠিয়েছিলাম। আগে আমি মরেছি, এবার তোমরা সবাই মরবে। না, আমি তোমাকে এমনটা করতে দেব না। ওম হ্রিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম ব্লিম ভট স্বাহা। না প্রিয়াঙ্কা, আমাদের ক্ষমা করে দাও। আমরা সন্তান পাওয়ার জেদে অন্ধ হয়ে গেছিলাম। ক্ষমা করে দাও আমাদের। ভালো কর্ম যারা করে তারা ভগবান দেখতে পায়, আর যারা খারাপ কর্ম করে তারা পায় অকাল মৃত্যু। যদি খারাপ কাজ করো তখন পরিণামটা খারাপই হবে। জয়, বাইক দাঁড় করাও। কি হয়েছে? দাঁড়াও না। আরে বলো আগে। উফ বাবা, তুমি দাঁড়াও না। তুমি জানো এখানে পাশেই একটা ভালো কুলের গাছ আছে। সেই কুলগুলো কিন্তু খুব মিষ্টি। চলো না কটা কুল পেরে নিয়ে তারপরে যাই। আরে বাবা, এত রাতে এই সমস্ত কাজ কে করে? যদি জন্তু জানোয়ার চলে আসে? আমরা কাল সকালে আসবো। কাল না, আমি আজকে এক্ষুনি পারবো। ওকে বাবা, লেটস গো। বাহ, এটা তো বেশ ভালোই মিষ্টি। আহ, কি হলো? কাঁটা ফুটে গেছে। দেখি আমি। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হ্যালো, মন্টু মেকানিক। আমার গাড়ি ব্যাংক ম্যানেজার শ্যামবাবুর বাড়ির সামনে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি লোকেশন পাঠাচ্ছি। আরে ডক্টর কিশোর, আমার ভাই, এসো এসো, ভিতরে এসো। হ্যাঁ বলো বলো, হঠাৎ আজকে আমার বাড়িতে কি মনে করে এলে? আরে কিছু না শ্যাম, আসলে আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির সামনে আমার গাড়িটা খারাপ হয়ে গেল, তাই এখানে চলে এলাম। তার মানে গাড়িটা খারাপ না হলে
তোমার বন্ধুর বাড়িতে তুমি আসতে না? সেরকম কিছু নয় বন্ধু। তাহলে ব্যাপারটা কি? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার? নমস্কার ডক্টর কিশোর। আরে অঞ্জলি বৌদি, আপনিও? ডক্টর আমি অন্যদের কাছে, আপনাদের কাছে তো আমি শুধুমাত্র কিশোর। সো প্লিজ আপনারা আমাকে কিশোর বলেই ডাকুন। আরে ভাই, আমরা ডাক্তারকে ডাক্তার বলবো না তো কি কম্পাউন্ডার বলবো? কি অঞ্জলি? একদম ঠিক বলেছ তুমি। ওকে বাবা, ওকে। আপনারা জিতেছেন, আমি হেরে গেছি। আপনাদের যা বলার আপনারা বলুন। এই না হলে আমার বন্ধু। তবে কিশোর, আমি আর অঞ্জলি তোমার ওপর খুব রেগে আছি। কেন? কেন মানে কি? তুমি আমাদের সঙ্গে দেখা করতেই আসো না। তুমি শুধু ফোন করলেই বলো আজকে যাব, কালকে যাব। কি কি বলি বলুন তো? যবে থেকে আমি সিনিয়র ডক্টর হয়েছি, অন্যদের সাথে দেখা করা তো দূরস্থ, ঠিকমতো খাওয়া দাওয়া করারও সময় পাচ্ছি না। তার উপর আবার অপারেশনের এত কেস, একটুও সময় নেই। বাবা, মা, আরে মা, এনার সঙ্গে আলাপ করো। ইনি হলেন কিশোর আঙ্কেল। নমস্কার কিশোর আঙ্কেল। নমস্কার। রিমা মা, তোর তো কাল আসার কথা ছিল, তাহলে আজ হঠাৎ করে? মা, আসলে কি বলো তো, আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেই জন্য একটা ছোট্ট মিথ্যে কথা বলেছি যে কালকে আসবো, যেখানে আমি আজই আসতে চেয়েছিলাম। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি কিছু খেতে দাও না। ঠিক আছে, এক্ষুনি বানাচ্ছি। শ্যাম, এই মেয়েটিকে? আপনার মেয়েকে তো ছোটবেলায় আপনি আর অঞ্জলি বৌদি মেরে দিয়েছিলেন, তাই না? না ভাই, আমাদের সাহস হয়নি একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলার। শ্যাম, আপনারা সেদিন এই মেয়েটিকে না মেরে খুব বড় ভুল করে ফেলেছেন। কিন্তু ভাই, কাউকে মেরে ফেলাও তো পাপ। হ্যাঁ, কিন্তু শয়তানকে মারা কোনো অপরাধ নয়। দেখো, ও হলো আমার আর অঞ্জলির একমাত্র মেয়ে, আমাদেরই রক্ত। আর মা বাবা নিজের মেয়েকে কি করে মারতে পারে? এটা ভুলে যাবেন না, ও আপনাদের মেয়ে হওয়ার আগেও একটা শয়তান বেড়াল। ভুলে গেছেন? ও জন্মাবার আগে আপনার বাড়ির আশেপাশে দিনরাত বেড়াল ঘুরে বেড়াতো, বেড়াল কাঁদতো। তখন আমিই তো বলেছিলাম যে বেড়ালদের 9টা জীবন হয়, কিন্তু কোনো বেড়াল যদি তার আগের 8টা জীবন সে সম্পূর্ণভাবে কাটিয়ে ফেলতে পারে, আর সেই সময় সে যদি অসুস্থ হয়ে কিংবা অ্যাক্সিডেন্টে না মারা যায়, তাহলে তার শেষ জন্ম মানে 9ম জীবন একজন মানুষ হিসেবে সে কাটায়। আর একবার তার মুখে যদি মানুষের রক্ত লেগে যায়, তাহলে সেই ভূত বেড়াল সেজে মানুষ শিকার করতে থাকে। আর দুর্ভাগ্যবশত আপনাদের মেয়ে এমনই একজন বেড়াল, আর তার মুখে রক্ত লেগে গেছে। মানে আপনি কাল বলেছিলেন না যে আমি এত চিন্তিত কেন? শুনুন, এটাই হলো আপনার মেয়ের সত্য। তুমি বলছো তুমি অন্ধকারে ওকে ভালো করে দেখতেই পাওনি, তাহলে তুমি শিওর হয়ে কি করে বলছো যে ও রেবাই ছিল? মুখ হয়তো দেখতে পাইনি, কিন্তু ওর পরে থাকা পোশাক আমি দেখেছি, আর সে ঠিক ওরকমই পোশাক পরেছিল যেরকমটা রেবা পরে আছে এখন। আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার মেয়ে কাউকে মারতেই পারে না। দেখুন বন্ধু, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু যা সত্যি সেটা সত্যি। সম্ভব হলে ওকে ছেড়ে দূরে কোথাও চলে যান। কাকে ছেড়ে দূরে যাওয়ার কথা বলছো তুমি কিশোর আঙ্কেল? কারোর সাথে তো না মা। এই নাও, তোমাদের জন্য রইল গরম গরম আদা দেওয়া সুন্দর চা। এবার আমি চললাম কিচেনে মাকে একটু সাহায্য করতে। বন্ধু, আপনার মেয়ে যদি আমাদের কথা শুনে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। তুমি টেনশন নিও না, ও নিশ্চয়ই শোনেনি। তুমি চা খেয়ে নাও। ক্ষমা করবেন বন্ধু, আমায় এখন যেতে হবে। বাঁচাও, বাঁচাও! ভয় পেও না অঞ্জলি, আমি এসে গেছি। রেবা মা, ও তোমার মা, আর আমি হলাম তোমার বাবা। মা, তোমার মাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে।
শ্যাম, ও এখন আপনার কথা শুনবে না। ও মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে। ওর এখন শুধুমাত্র রক্ত চাই, সে যেই হোক না কেন। অঞ্জলি, আমার মেয়ে নিজের মাকেই মেরে ফেলেছে। শ্যাম, আপনি নিজেকে সামলান, এখন কান্নার সময় নয়। আজ যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে এই ভূত বেড়াল সবাইকেই মেরে ফেলবে। তাই প্লিজ আমাকে বলুন, ওই মন্ত্রপুত হাতিয়ার যেটা আমি ওকে মারার জন্য দিয়েছিলাম সেটা কোথায়? ওটা ওই হলের মধ্যে দেওয়ালে একইভাবে রাখা আছে। মা, আমি কোচিং ক্লাসে যাচ্ছি। একা একা কোথায় যাচ্ছে সুন্দরী? যেখানে যাচ্ছ সঙ্গে করে এই গুড্ডুকেও নিয়ে চলো। দেখুন, প্লিজ আমাকে যেতে দিন, আমার কোচিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে বাপরে, কোচিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে নাকি তোমার? তাহলে এসো, বাইকে বসে পড়ো, আমি ছেড়ে দিচ্ছি তোমাকে তোমার কোচিং পর্যন্ত, কিন্তু তোমার কোচিং শেষ হয়ে যাওয়ার পরে। দেখুন দাদা, প্লিজ এসব করবেন না। ভাই সাব, এ গুড্ডু, রঞ্জিত, দেখ কি বলছে রে আমায়, ভাই বলছে আমায়। এই যে সুন্দরী, এখানে তোমার কোনো দাদা নেই, আমরা সবাই তোমার বর, বুঝেছো? চল বস পেছনে, ছেড়ে দেবো তোকে আমরা। আমার হাত ছাড়ো, নইলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করার যখন এত ইচ্ছে তাহলে করো চিৎকার। যেই বাঁচাতে আসবে তারও প্রাণ চলে যাবে। আজ ভাইদের একটু তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছে, তোমাকে ছেড়ে দেওয়া নয়। আরে সুন্দরী, অন্তত এটা তো বলে যাও কোচিং থেকে ফিরবে কখন? আজকে আমি ছাতা আনিনি, আর আজকে বৃষ্টি হচ্ছে। আমি বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টিটা এলে কি ভালো হতো। যাক বাবা, বৃষ্টি থেমে গেছে। হে ভগবান, আবার ওই 3 জন ছেলে যদি চলে আসে তাহলে? না না, আজে বাজে কথা ভাবিস না মাহি, ওরা আসবে না, আসবে না। বলেছিলাম না তোমাকে, আজ মনটা তোমাকে চাইছে। তোমাকে না নিয়ে আমরা তো কোথাও যাব না আজ। আরে সুন্দরী, এত চিন্তা করছো কেন? যদি ভালোবেসে আমাদের সঙ্গে চলো তাহলে সত্যি বলছি তোমার শরীরে এক ফোঁটাও আঁচড় আসতে দেব না, আর কেউ জানতেও পারবে না যে তোমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। ওরা কিন্তু ঠিকই বলছে সুন্দরী, বৃষ্টির ওয়েদার একটুখানি নেশা হওয়ার পরে
একবার সত্যের দেবতা মিথ্যে বলতে পারে, কিন্তু আমরা তিনজন মিথ্যে বলি না। নে চলে আয়, পেছনে বসে পড়। দাঁড়া। ধর ওকে। আরে মনে হচ্ছে পালিয়ে গেল। ধুর বাবা, এভাবে কিভাবে পালাতে পারে ও? পালা, কত পালাতে পারিস দেখি। আজ তুই আমাদের হাত থেকে পালাতে পারবি না। টনি, কি যেন বললি তুই ওকে? আরে সুন্দরী বলি। এই সুন্দরী, দাঁড়া। আমার নাম মধু, মধুবালা। আমার নাম মাহি। মাহি, এরা কে? আর ওরা তোমার পিছু নিয়েছে কেন? ওরা খুব বাজে দিদি, আমার সাথে খারাপ ব্যবহার করছে। প্লিজ আমাকে নিয়ে যাও এখান থেকে। ওরা দুজন আমাকে দেখে নিলে হয়তো তোমার সাথেও খারাপ কিছু করতে পারে। মাহি, দুর্বলকে সবাই ভয় দেখায়। তুমি ওদের যত ভয় করবে তত ওরা তোমায় ভয় দেখাবে। ভয়কে জয় করতে হলে ওদের সামনাসামনি হও। চলো আমার সাথে। না দিদি, কি করছো এটা তুমি? পাগলামি হবে এটা। এটা পাগলামো নয়, লড়াইয়ের শুরু। পরিবর্তন শুরু হয়েছে। আজ যদি তুমি এদের সামনাসামনি না হও মাহি, তাহলে ভবিষ্যতে আরো অনেক মেয়েরা বিপদে পড়বে। শুধু একটা ভয়ের জন্য আজ এই ভয়কে জয় করতেই হবে। চলো। আরে ভাই, এ তো 1 থেকে 2 হয়ে গেছে। সুন্দরী, যদি আগে বুঝতে পারতাম যে এই লুকোচুরি খেলবি তোরা, একটার সাথে আরেকটা ফ্রি হলে এত চাপ কেন নেবো ভাই আমরা? ঠিক আছে, অসুবিধা নেই, চলে আয় চলে আয়, খুব মজা করব। বেশি দাঁত বের করো না, কারণ যত দাঁত বের করবে তত কষ্ট পাবে তোমরা। আরে বাহ, তোমাকে তো দেখে রানী লক্ষ্মীবাই মনে হচ্ছে। দারুণ হবে তোমার সঙ্গে। বাহাদুর মেয়েকে ছটপট করতে দেখে দারুণ শান্তি অনুভব হবে। আরে দাদা, আমি কি বোকা নাকি? আমিও মজা করব। না না, আমাকে কিছু করো না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। আমার অসুস্থ মা একা আছে বাড়িতে, আমাকে ছাড়া ওনার আর কেউ নেই। যেতে দাও আমাকে, প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি তোমাদের কাছে, আমাকে যেতে দাও। চুপ কর, আমরা তো টিচার নই যে যে কোনো সমস্যা থেকে তোকে বাঁচাবো। প্লিজ আমাকে যেতে দাও। আরে যেতে তো দেবো, কিন্তু সেটা আমাদের খিদে মেটবার পরে। না প্লিজ কিছু করো না, আমাকে যেতে দাও। দিদি আমি বললাম না, এখান থেকে বেরিয়ে চলো। দেখো এবার কি হতে চলেছে আমাদের সাথে। বললে পরেই সমস্যা সমাধান হয়ে যায় না দিদি, সমাধান করতে হয়। সেটাই তো আমিও বলছি মাহি, হাত জোড় করে কিচ্ছু হবে না, লড়াই করে জিততে হবে আমাদের। এই চুপ কর, অনেক হয়ে গেছে মজা। টনি, গুড্ডু, শুয়ে ফেল ওদের নিচে। এখনো বলছি ছেড়ে দাও ওকে, না হলে কিন্তু আফসোস করবে। বেশি কথা বলছিস তুই, মনে হচ্ছে সবার প্রথমে তোকেই মজা দেখাতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও।
মাহি তো এটাই বলছিল তোদের, ছেড়ে দাও আমাকে, বাড়ি যেতে দাও। বাড়িতে আমার মা একা আছে, আমিও বলেছিলাম যেতে দাও, কিন্তু তোরা আমার একটাও কথা শুনলি না। আয়, এবার আমার কাছ থেকে মজা পা, যা করার কর, কিচ্ছু বলবো না তোদের। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি, যেতে দাও আমাদের প্লিজ। আজকের পরে আমরা আর কাউকে ডিস্টার্ব করব না, সবাইকে মা বোনের চোখেই দেখবো, প্লিজ যেতে দাও। হ্যাঁ দিদি, প্লিজ ছেড়ে দাও, ভয় লাগছে। যাওয়ার সুযোগ তো দিয়েছিলাম তোদের, কিন্তু তোরাই মানলি না। তোরা জানিস, যখন আমি বেঁচে ছিলাম তখন আমি মাহির মতনই সরল একটা মেয়ে ছিলাম, ভয় পেতাম তোদের মতো লোকেদেরকে। আমার এই ভয়ের জন্য একটা ছেলে আমার ওপর শারীরিক অত্যাচার করলো, তারপর ধরা পড়ার ভয়ে আমাকে মেরে ফেললো। সেদিন থেকে আমি এই নির্জন ফাঁকা রাস্তাগুলোতে ঘুরে বেড়াই, মাহির মতো সরল মেয়েদের তোদের হাত থেকে বাঁচানোর জন্য। আমি তোদের ক্ষমা করব না, মেরেই ফেলবো। মাহি, আমি মরার পরে ভয়কে জয় করেছি, তুমি এটা করো না। তুমি ওদের সামনাসামনি হও, লড়াই করো ওদের সাথে। যদি মারতে হয় মেরে ফেলো, কিন্তু ভয় পেও না, আমি যাচ্ছি। আমি কথা দিচ্ছি মধুবালা দিদি, আজকের পর থেকে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না। যে ভয় দেখাবে তাকে মৃত্যু মুখে যেতে হবে।